সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। উপজেলা নির্বাচনে বিনা ভোটে জয়ী ৬ চেয়ারম্যান সহ ২৫ জন বিএনপি নেতারা বলছেন সুষ্ঠু ভোটাধিকার এখন কবরে শায়িত। তারা বলছেন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের আরেকটি তামাশার নির্বাচন হতে যাচ্ছে উপজেলায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন নির্বাচিত সরকারকে হটাতে দেশে বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। উপজেলা নির্বাচনে সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় উপজেলায় ভোট, স্বজন বর্জন। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন সোহরাব হাসান সিনিয়র সাংবাদিক এবং সাজ্জাদ আলম খান তপু সভাপতি ডিইউজে। দর্শক, আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সূর্যের আগুনে পুড়ছে দেশ, রাস্তার বিটুমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতা, গরম আরও বাড়ার পূর্বাভাস, হিট স্ট্রোকে পুলিশ সদস্য সহ 4 জনের মৃত্যু, বৃষ্টির জন্য আর্তনাদ। কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির। শেখ হাসিনা থানি বৈঠকে 10টি কূটনৈতিক দলিল সই, আরও কর্মী নেয়ার আহ্বান। দেশবিরোধী অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে অভিযোগ আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা, বলছে বিএনপি। জিএসপি সুবিধা নিয়ে টালবাহানা করতেই শ্রম আইন নিয়ে নানা শর্ত যুক্তরাষ্ট্রের, মন্তব্য প্রতিমন্ত্রীর। সক্রিয়তা বিলিয়ে দিয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ। এবং যৌথ অভিযানে রুমায় উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ কেএনএফ এর আরও 7 সহযোগী গ্রেফতার, কারাগারে পাঠালেন আদালত। বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত। দেখছিলাম শিরোনাম আমাদের আজকের আলোচনা। যেহেতু উপজেলায় ভোট নিয়ে, কামাল ভাই আপনাকে দিয়ে শুরু করি। আমরা এই উপজেলা নির্বাচনের স্বজন নিয়ে অনেক কিছু দেখেছি। কথা ছিল স্বজন বর্জনের, কিন্তু সেই স্বজন বর্জন করে কি উপজেলা নির্বাচন হচ্ছে? এবং একই সাথে যদি আরেকটা জিনিস জানতে চাই, জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও দেখলাম যে যাতে এই যারা অনুপস্থিত আছেন তাদের কারণে যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত না হয়, সেরকম নানা কৌশল নেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু এই তৃণমূল পর্যায়ের এই নির্বাচনে যেটি আসলে 6 জন সহ 25 জন, 6 জন চেয়ারম্যান সহ 25 জন যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, তখন আসলে সেটি প্রশ্নবিদ্ধ করে কিনা নির্বাচনকে? আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই। 6 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। হ্যাঁ, এখানে প্রার্থী না থাকলে তো হতেই পারে, কাউকে তো প্রার্থী হইতে বাধা দেয়নি। কেউ যদি প্রার্থী হইতে বাধা দিত, সেই ধরনের যদি কমপ্লেন আসতো আমাদের দলের কাছে বা প্রশাসনের কাছে, তাহলে ব্যবস্থা নেওয়া হতো। হয়তো কেউ নির্বাচন করতে চায়নি, যারা নির্বাচন করছে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নির্বাচন তো হতে হবে, নির্বাচন তো কারোর জন্য অপেক্ষা করে থাকবে না। এটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। এই ডেট আমি মনে করি এটি তেমন আমি খারাপ দৃষ্টিতে এটা দেখি না। 6 জন বিনা প্রতিদ্বন্দ্বী যদি কেউ না আসে, তাহলে নির্বাচন হবে না। নির্বাচন হয়েছে সে বিনা প্রতিদ্বন্দ্বী, বাকিগুলোতে তো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এটা খারাপ কিছু না। না, ও আরেকটু বিষয় যেটা জানছেন যে স্বজন বর্জন, স্বজন নিয়ে অনেক কথা হয়েছিল। দেখেন, আমরা যেটা বলেছি, আমাদের দলের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রেফারেন্সে তিনি আমাদেরকে বলেছেন যে মন্ত্রী এমপিদের সন্তান এবং নিকটাত্মীয়রা নির্বাচন করতে পারবে, কিন্তু এটি সাংবিধানিকতা, যে কেউ নির্বাচন করতে পারে। কিন্তু আমরা কাদেরকে বলেছি? যারা আমাদের দলের সংসদ সদস্য, যারা আমাদের দল থেকে এমপি মন্ত্রী হয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আমাদের নেত্রীর নির্দেশনা পেয়েছেন আমাদের দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে, আমরা প্রত্যাশা করি যে আপনাদের স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই নির্দেশনা বা আহ্বান কি শুনেছেন? কেউ কেউ শুনেছে, কেউ কেউ শোনেনি। যারা শোনেনি, আমি ব্যক্তিগত মনে করি দুঃখজনক। আমাদের 30 তারিখে কার্যনির্বাহী কমিটির সভা আছে, সেই সভায় আমরা বিস্তারিত আলোচনা করে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব।
আপাতত আপনার এই অবস্থা দেখে মানে কেমন হবে? অংশগ্রহণমূলক নিয়ে কথা হচ্ছে, বিএনপির পক্ষে বিএনপি বলছেন যে আবারও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ একটা নির্বাচনের দেখেন পায়তারা করা বিএনপি হচ্ছে। কি বলে এটা জাতি মনে করে, ওরা তামাশা করে। কারণ বিএনপির একটা অপপ্রচারের ছেল আছে, যার এমডি হচ্ছে তারেক জিয়া আর যার সিও হচ্ছে রিজভী। আপনি যখন দেশ রমজান মাসকে সামনে রেখে সরকার চেষ্টা করছেন নিত্য প্রয়োজনীয় যখন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে সরকার বঙ্গবন্ধু থানার নির্দেশে 1 কোটি লোককে কৃষির মাধ্যমে কার্ড দিয়ে আপনি খাদ্য সামগ্রী দিচ্ছেন। 15 টাকা কেজি দরে প্রায় 50 লক্ষ লোককে আপনি চাউল দিচ্ছেন। তারপরে পিএস ভারতের থেকে আনার জন্য উদ্যোগ গ্রহণ করছেন। সেই মুহূর্তে রিজভী সাহেবরা বলছেন যে ভারতীয় পণ্য বর্জন করতে। অর্থাৎ আমি যদি ধরে নেই বলি যে রিজভী সাহেব তারেক জিয়ার নির্দেশে এই কথা বলেছেন, কারণ যে সিন্ডিকেটের টাকাটা তারেক জিয়ার কাছে গিয়েছেন, কারণ অতীতে তা প্রমাণ আছে। আজকে যারা এই কথা বলেন রিজভী সাহেবরা, যারা নিত্যপ্রিয় জিনিস নিয়ে চিৎকার করেন, আমি বিএনপির আমলে কি শায়েস্তা খান আমল ছিল? আজকে 1 কেজি মরিচের দাম কত? 100 থেকে 120 টাকা। আর 15 বছর আগে বিএনপির আমলে 1 কেজি মরিচের দাম ছিল কত? 160 টাকা। আবুল বরকাত দা, আপনি কর্নেল অলি বলেছেন, আমি আপনাকে দেখাচ্ছি। এক সেকেন্ড। গেল কই? এই যে কর্নেল অলি সাহেব বলেছিলেন চন্দনের এক জনসভায় যে কয়েকজন মন্ত্রী সারা রাত মদ খেয়ে বদমাইশি করে মুক্তবাজারের কথা বলে জিনিসপত্রের দাম বাড়ায়। 15 থেকে 20 জন মন্ত্রীর একটি সিন্ডিকেট বছরে 20,000 কোটি টাকার ঘুষ খায়। রিজভী সাহেব তো আবার তাই প্রমাণ করলো, এটা কর্নেল অলি সেই কথা। তো তারা এই নিয়ে চিৎকার করে কীভাবে? রিজভী সাহেব যে কথাটা জাতি এটা বিশ্বাস করে না। কারণ দ্বাদশ জাতীয় সংসদে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, বিএনপির কথা কেউ বিশ্বাস করেনি। মানুষ ভোট কেন্দ্রে গিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে, অংশগ্রহণমূলক ভোট হয়েছে। আমি মনে করি এবারে উপনির্বাচনে অংশগ্রহণমূলক হবে এবং বঙ্গবন্ধু থানা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে প্রধানমন্ত্রী হিসাবে, সরকার প্রধান হিসাবে একটি ভালো নির্বাচন দেওয়ার জন্য। বিএনপিতে এই কথাগুলো বলবে, কারণ বিএনপি বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করে না। যে দল 17ই এপ্রিল স্বীকার করে না, আমি সুস্পষ্টভাবে বলতে চাই, 17ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠান। এই দিনকে যারা স্মরণ করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এই সরকারের অধীনে জিয়াউর রহমান বেতনভুক্ত ছিলেন, উনি যুদ্ধ করেছেন। যদিও জিয়াউর রহমান নিয়ে আমার বিতর্ক আছে, তারপর উনি যুদ্ধ করেছেন। সেই 17 এপ্রিল যারা মানে না, 17ই মার্চ যেদিন বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ মুক্তিযোদ্ধাদের কাছে ছিল প্রেরণা, শক্তি, অনুপ্রেরণা, সেই দিনটাকে যারা বিতর্কিত করতে চায়, 30 লক্ষ শহীদকে যারা বিতর্কিত করতে চায়, বাংলাদেশের অস্তিত্বকে যারা বিতর্কিত স্বীকার করে না, তারা কি বললো না বললো কিছু আসে যায় না। আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে অনেকেই আছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের দিনগুলোকে আপনি স্মরণ করবেন না। আওয়ামী লীগ, হ্যাঁ, আপনার আওয়ামী লীগ পছন্দ না হইতে পারে, আমি বলছি আওয়ামী লীগ পছন্দ না হইতে পারে। আমি এস.এম. কামাল আওয়ামী লীগের সাংগঠনিক, আমাকে পছন্দ না হইতে পারে, আমার কারণে আওয়ামী লীগ বিতর্কিত, হ্যাঁ, এটা সমালোচনা করা যাবে। আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না এটা আমি বলি না। আওয়ামী লীগ ভুল করলে বলা যাবে না, আওয়ামী লীগ ভুল করলে বলা যাবে না, এস.এম. কামাল দুর্নীতিবাজ এটা বলা যাবে না, এটা আমি মনে করি না। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদ, আমি যখন দুর্নীতি করবো, আমি যখন অনিয়ম করবো, এই দায়িত্ব আওয়ামী লীগকে বহন করতে হয়। তাহলে এটা সমালোচনা করলে আমি এটা মনে করি না, এটা খারাপ কিছু। কিন্তু মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, এই বিষয়গুলো যারা মেনে নিতে পারেন, আমি তো মনে করি তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক না। রিজভী সাহেব কি বলতেছে? রিজভী সাহেবরা তো তাদের আমল কি শায়েস্তা খান আমল ছিল 2001 থেকে। যারা আজকে তুলনা করতে চায়, আমি ও তুলনা করি 2001 থেকে 2006 আর 2008 থেকে আজকে পর্যন্ত তুলনা করেন। কেউ যদি আমার সামনে তর্কে বলতে পারে
যে বিএনপির চাইতে আওয়ামী লীগের সময় লোকজন খারাপ ছিল, দেশে নির্যাতিত হয়েছে বেশি, আমি জাতির কাছে ক্ষমা চাব। 2001-এর 1 অক্টোবর থেকে 10 অক্টোবর আপনি পত্রিকার পাতাগুলো উঠেন, এই যে সোহরাব বেসে তাদের পত্রিকার পাতাগুলো উঠেন, কি দেখবেন? সৌরভের কাছে যাই। আমি একটু শেষ করে দিই। এই দিকগুলো উঠান, বরং শেখ হাসিনা গণতন্ত্রের মানুষকণা প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশ একটা মর্যাদাশীল দেশ, আত্মমর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আজকে এই যে গরম তাপদাহ, আজ কিন্তু মানুষের বিদ্যুতের দাবিতে রাস্তায় নামে না, পানির দাবিতে রাস্তায় নামে না। কষ্ট, হ্যাঁ, কোথাও কোথাও বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে গরমের কারণে, কারণ আজকে আপনি গ্রামে যান, গ্রামে এসি চলতেছে। গ্রামে এমন কোনো মসজিদ নাই যে মসজিদ এসি নাই। আপনি আমার সাথে চলেন, তা আজ থেকে 15 বছর আগে তো গ্রামে মসজিদ এসি ছিল না। তারপরেও আল্লাহর রহমতে এই তাপধর্মতে কিন্তু বিদ্যুতের দাবিতে মানুষ রাস্তায় নামতেছে না। এইটুকুই পার্থক্য দেন। আর বিএনপি ক্ষমতায় ছিল, বিদ্যুতের দাবিতে মানুষ রাস্তায় নেমেছিল, পানির দাবিতে ঢাকার শহরে মানুষ রাস্তায় নেমেছিল, গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। তা যারা বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করে, আমি মনে করি পরোক্ষভাবে তারা বিএনপিকে সমর্থন করে এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পক্ষে যে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, তার সেই চেতনার ফিরবো আবার আপনার কাছে। আমি একটু সৌরভ ভাইয়ের কাছে জানতে চাই যে বিষয়টি আসলে কামাল ভাই বলছিলেন যে বিএনপি কি বলুক না বলুক সেটা আসলে আসে যায় না, যেমন বলছেন ভোট নিয়ে। এবং যদিও বিএনপি বলছে যে, বিশেষ করে আমরা দেখলাম উপজেলা নির্বাচনে প্রথম ধাপেই 6 জন বিনা প্রতিদ্বন্দ্বীর নির্বাচন বা সার্বিক বিষয়গুলো নিয়ে তারা বলছেন এটা একটি আসলে আওয়ামী লীগ বিএনপি তো 25 জন ইলেকশন করতেছে। আমি হেডলাইনে দেখি। আচ্ছা, ধন্যবাদ কামাল ভাই। মাননীয় সংসদ সদস্য, তার সাথে প্রথম দেখা হলো সংসদ সদস্য হওয়ার পর। আর আমার বন্ধু সাংবাদিক নেতা সাজ্জাদ আলম তপু, এবং আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে উপজেলা নির্বাচন, এবং আপনার শিরোনাম হচ্ছে স্বজন এবং বর্জন। যে বিষয়টা হচ্ছে যে উপজেলা নির্বাচন প্রথম হয় কিন্তু 1985 সালে, তারপর 90 সালে, পরবর্তীকালে দীর্ঘদিন নির্বাচন হয়নি। 85 সালে নির্বাচন হয়। এরশাদ সময় চেষ্টা করে এরশাদ ব্যর্থ হয়েছে। পরবর্তী নির্বাচন হয় 2009 সালে। অর্থাৎ উপজেলা নির্বাচন এটা জন্ম থেকেই চলছে। মানে উপজেলার শান্তিপূর্ণ নির্বাচন বা এক ধরনের শান্তি নেই, কারণ তখন আওয়ামী লীগ বিএনপি মিলে কিন্তু উপজেলার এরশাদের এই পদ্ধতির বিরোধিতা করেছিল। বিএনপি এটা পদ্ধতিই বাতিল করেছিল, আওয়ামী লীগ এটা আবার পুনঃস্থাপন করেছে। এবং কিন্তু নির্বাচনটি 2001 যে মেয়াদে করতে পারেনি। আর বিএনপি তো এই পদ্ধতি বিশ্বাস করে না। কথা হচ্ছে যে এইবারের যে নির্বাচন, প্রথম কথা হচ্ছে যে দুই দলই ঘর সামলাতে পারছে না। বিএনপি প্রথমে হলো বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার দলের কতজন বললেন? 35 জন। প্রথম 45 জন ছিল, 46 জন ছিল, তার থেকে 10 জন হয়তো প্রত্যাহার করেছে। 35 জন যদি থেকে থাকে 35 জন আছে, এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সেক্ষেত্রে আরও অনেক আছে। জামাতের হয়তো অনেকে প্রত্যাহার করেছে, কিন্তু জামাতে এমন দল যে তারা এটা করতে পারে। কিন্তু আওয়ামী লীগ বিএনপি যারা গণতান্ত্রিক দল, তারা নেতাকর্মীদের মানাতে পারে না বা প্রভাবশালীদের মানাতে পারে না। সেটা অনেক জায়গায় দেখা গেছে। সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, বর্তমান এমপির কথাই বলছে। সাবেক এমপি তো আর সংজ্ঞায় পড়বে না। সাবেক এমপি তো আর এই সংজ্ঞায় পড়বে না। বলছে যে মন্ত্রী এবং এমপির স্বজনরা। এখন একটা সমস্যা হলো, কেন এটা দিতে হলো? আজকে যদি এই নির্বাচনটি বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য সব দলের অংশগ্রহণে হতো, তাহলে এই যে আওয়ামী লীগে আজকে যে প্রার্থী নিয়ে প্রার্থী থাকা না থাকা, স্বজন বিজন, এই সমস্যাটা থাকতো না। তখন আওয়ামী লীগের সমস্ত শক্তি নিয়োগ হতো যে তার যে প্রতিদ্বন্দ্বী, তাকে কিভাবে পরাজিত করা যাবে এবং তারকে মোকাবেলা করে নিজের প্রার্থীকে কিভাবে জয়ী করা যাবে। সুতরাং প্রথমেই
নির্বাচনটি দু একটি ব্যতিক্রম ছাড়া আওয়ামী লীগে হচ্ছে, স্বীকার করতে হবে। কেন স্বজনদের বাদ দিতে বলছে? স্বজনদের বাদ দিতে বলার কারণ হচ্ছে আমাদের রাজনীতিটা এমন পর্যায়ে গিয়েছে যে এমপি হচ্ছে সব। আমি কামাল ভাইকে উদ্দেশ্য করে বলছি না, কামাল ভাই তো সবে মাত্র দায়িত্ব নিলেন। যারা এমপি হয়েছেন এখন হচ্ছে 300 আসনে যারা এমপি হয়েছেন, এমনকি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত, সেই প্রার্থীদের পরাজিত করে 62 জন নির্বাচিত হয়েছে। দেখুন, তাহলে হয় ওই আওয়ামী লীগের যে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত ভুল ছিল, অথবা তাদের চেয়ে যোগ্য ছিল স্বতন্ত্র প্রার্থী, যে কারণে তারা জয়ী হয়েছে। সুতরাং এখন এমন একটা হয়েছে যে জাতীয় নির্বাচনের পরেই কিন্তু এই সবখানে না হলেও অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, হানাহানি হয়েছে। দল বারবার কামাল ভাই একজন সাংগঠনিক সম্পাদক, এমপি ছাড়াও, সুতরাং তিনি জানি না যে তার বিভাগে কতটাই করতে পেরেছেন, অনেক বিভাগেই পারেননি। এই নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে যদি এখানেও এমপি বা মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করে, তাহলে অন্য যে সেখানকার যে কমিটি বা এর বাইরে যারা আছে তারা একেবারেই অপান্ত হয়ে যাবে, তাদের গুরুত্ব থাকবে না। কিন্তু দল তো একটা ভারসাম্যমূলক একটা সাংগঠনিক কাঠামো, তো একজনকে দেওয়া হয় না যে সব কিছুই যদি একজন। এবং আপনি অনেক উপজেলায় বা অনেক নির্বাচনী আসনে দেখবেন যে যিনি এমপি তার স্ত্রী হয়তো উপজেলা চেয়ারম্যান, তার ভাই হয়তো পৌরসভার মেয়র। সুতরাং আওয়ামী লীগ চেয়েছিল একটা ক্ষমতার ভারসাম্য, কিন্তু সেটি কিন্তু তার নির্দেশ শোনেনি। বিএনপির অবস্থান অন্য, তারা এই সরকারে আমলে কোনো নির্বাচনে যেতে চায় না, মানে যাবে না, তারা তো ধরে রাখতে পারে না তাদের, পারেনি। সুতরাং আমি বলবো যে দুই দলই ঘর সামলাতে ব্যর্থ হয়েছে। কে কতটা ব্যর্থ হয়েছে সেটি পরের। আর বিএনপির যেহেতু সিদ্ধান্ত হয়েছে নির্বাচন বর্জন, সেখানে যদি নির্বাচন যারা করেছে তারা অনেক ঝুঁকি নিয়ে করেছে এবং তাদের মধ্য থেকে জয়ী হয়, তাহলে অনেকে জয়ী হবে। কারণ এখনও সিটিং অনেক বিএনপি দলীয়, তখন তো দলীয় ছিল অনেক, না সিটিং উপজেলা চেয়ারম্যানও আছেন। তো সুতরাং তিনি তো মনে করেন যে স্থানীয় জনগণ আমাকে চায়, তো সুতরাং আমি নির্বাচন করব না কেন। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এই 5 বছর পরে, 9 বছর পরে তার যে সিদ্ধান্তটি ভুল ছিল সেটি কিন্তু আওয়ামী লীগ আবার স্বীকার করে নিল। 2015 সালে সিদ্ধান্ত নিল যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে। এখন আজকে কেউ কিন্তু দাবি করে নাই। তখন যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশ্লেষক তারা বলেছে এটা করা ঠিক হয়নি, কারণ ঘরে ঘরে বিবাদ, এবং ঘরে ঘরে বিবাদ হয়েছে। সেটা ইউনিয়ন পরিষদ, কামাল ভাই স্বীকার করুন না করুন, ইউনিয়ন পরিষদে হয়েছে, উপজেলায় হয়েছে। এখন এটাকে কিভাবে শৃঙ্খলায় আনা যাবে, হয়তো আরও 2-3টি নির্বাচনের পর হয়তো একটা শৃঙ্খলায় আসবে। আর আমাদের এখানে প্রতি নির্বাচনেই কিন্তু একটা নতুন মাত্রা যোগ হয়। যেমন 7 জানুয়ারি নির্বাচনে এক ধরনের মাত্রা যোগ হয়েছে, এর আগে 2014 সালে নির্বাচনে এক ধরনের মাত্রা যোগ হয়েছে। এই নির্বাচনে একটা মাত্রা যোগ হলো। আবার বিএনপিও মাত্রা যোগ করতে চেয়েছিল, পারেনি এই 22শে জানুয়ারির নির্বাচনে। সুতরাং আমাদের এখানে হচ্ছে যে নির্বাচন আর ক্ষমতা, এটি এক ধরনের দ্বৈরথ চলে, যে কেন জানি যে যারা ক্ষমতায় থাকে নির্বাচনটা ভালো করতে পারেন না। আমরা যদি এমন হতো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পরে যদি আমরা দেখতাম যে এই যে ভারতে যেমন নির্বাচন হয়েছে, যে একটা সুন্দর সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সবাই করেছে, কেউ তত্ত্বাবধায়কের কথা বলতো না, বললেও মানুষ শুনতো না। আমরা শুনবো, আমরা একজন দর্শক আছেন ফোনে, আমি বোধহয় দর্শকের ফোনটা নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি নাটোর বনপাড়া থেকে বলছি। জি, আমাদের সদ্য নেতা এস.এম. কামাল, ওনার সাথে আমি অনেক দেখা হয়েছে, বড়াইগ্রাম গুরুত্বপুরে ছিল আমাদের এমপি সাহেব। ওনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই শর্টে। বর্তমান আমরা ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে চাকো যারা দলের পদে আছে তারা চাকরও ভোট করতে পারবে বা নৌকার ভোট করতে হবে, সমস্যা নাই। বর্তমান আমাদের এখানে যে অবস্থা,
যারা ত্যাগী আমলিগ তারাই হয়েছে বর্তমান মনে হয় বিএনপি যে পরিস্থিতি। তারপরে উপজেলা ভোটে মাননীয় শেখ হাসিনা বলেছে যে কোনো স্বজন কোনো ইয়া করতে পারবে না, কিন্তু আমাদের এখানে তো আমাদের যে এমপি সাহেব ওনার ভাগ্নে বা ওনার নমিশন চাচ্ছে, এক্ষেত্রে আমাদের দল থেকে কি ব্যবস্থা নেবে বা কি এটা জানতে চাচ্ছি, বা আমার দলের কোন দল মিটানে কি পদক্ষেপ নিতে চাচ্ছে। জি জি, দর্শক আপনাকে ধন্যবাদ। কামাল ভাই যদিও বোধহয় এক প্রশ্নের উত্তর একবার দিয়েছেন, তারপরও একটু ছোট করে বলে দেন। পরে দিচ্ছে একসাথে। একসাথে আচ্ছা, আমি তবু ভাইয়ের কাছে যাবো। তবু ভাই যদি বলি, সোহরাব ভাই একটা কথা বলছেন যে ক্ষমতায় যারা থাকেন তারা আসলে ভালো নির্বাচন করতে পারেন না, এই কথাটা আসলে আপনার কাছে কতখানি কেমন? আসলে নির্বাচন তো আসলে শুধু বিধিবিধান আইন কানুন কাঠামো দিয়ে হয় না, নির্বাচনের জন্য একটা ভালো সংস্কৃতিও দরকার আর কি। সেই সংস্কৃতিটা একদম তৃণমূল থেকে আসা দরকার। উপরে যেমন আইন কানুন কাঠামোগত বিন্যাস দরকার, নিচ থেকে আসলে সেই ধরনের, অর্থাৎ আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কুচ্ছা রটনা করব না, চরিত্র হনন করব না, সুন্দর স্বাভাবিকভাবে প্রচার প্রপাগান্ডার জায়গাতে যাব। অর্থাৎ নির্বাচনে অনেক অংশীজনদের মধ্যে বড় অংশীজন কিন্তু আসলে স্থানীয় জনগণ, তারপরে শক্তিশালী অংশ হচ্ছে রাজনৈতিক দল আর কি, যারা সংঘবদ্ধ শক্তি, এরপরে নির্বাচন যারা পরিচালনা করে তার কাঠামোগত সেই জায়গা থেকে আসে। এখন সব ছন্দে যদি না মেলে আসলে নির্বাচনে তো কিছুটা ব্যত্যয় হতে পারে, নির্বাচনে আসলে কিছু বিভ্রান্তিকর তথ্যপাত্রের সন্নিবেশনও হতে পারে। প্রচার প্রপাগান্ডার ক্ষেত্রে আমরা তো ইদানিংকালে দেখি যে তথ্য প্রযুক্তির ব্যবহারেও কিন্তু আসলে প্রচার প্রপাগান্ডাটা আসলে অপপ্রচারের জায়গাতেও চলে যেতে পারে। এই কাজগুলো কি আসলে আমরা করি কিনা, অর্থাৎ তৃণমূল, অর্থাৎ সাধারণ জনগণ, প্রার্থী, রাজনৈতিক দল, নির্বাচন যারা পরিচালনা করে সেই সরকারি কর্মকর্তা এবং সবার উপরে বসে থাকা নির্বাচন কমিশন আর কি, সেই জায়গাগুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো একটা এক দৃষ্টিতে তো বলা যায় যে রাজনৈতিক দলগুলো, বড় দলগুলো আসলে নির্বাচন সংস্কৃতিটাকে সমৃদ্ধ করবার জন্য তাদের আন্তঃসংলাপের যে প্রয়োজনীয়তা আছে সেটি হয়তো উপলব্ধি করে, কিন্তু নানা ধরনের শর্তের বেড়াজালে পড়ে সেই বিষয়টা কিন্তু আসলে আর হয় না। কারো আগে শর্ত থাকে, কারো পরে শর্ত থাকে, কেউ নিঃশর্তে বসতে চায়, কেউ হয়তো তার মতো প্রচার প্রপাগান্ডা সেই জায়গাগুলোকে আসলে তৈরি করে যায়, এরকম একটা জায়গা। আর যদি আপনি এই উপজেলা নির্বাচন করেন, ভাই তো আগে শুরুর থেকে বলছে যে উপজেলা নির্বাচনটা কেমন যেন আসলে একটা গোলক ধাঁধায় পড়েছেন। এবং এই যে আমাদের শ্রদ্ধাভাজন এমপি সাহেব এখানে রয়েছেন, আমরা জানি যে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় রাজনৈতিক নেতা বলেন, সাধারণ মানুষ বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অভিযোগ আসে যে এমপি সাহেবরা এটাকে নিয়ন্ত্রণ করেন। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আওয়ামী লীগ গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা চিন্তা করেছিলেন যে দলের যারা এমপি হন, দলের যারা মন্ত্রী হন, সেই প্রভাব বলয়ের তার স্বজন, কাছের লোক, এরা যাতে আসলে অন্যান্য স্তরে যাতে না আসে। হয়তো এটি স্থানীয় সরকারের জন্যই তাদের বিধিবিধান বা সেই আলোকের সেই জায়গাটা হয়েছেন। এখন সেটা তো বেশ কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে, সেই জায়গায় হয়তো কেউ কথা শুনেছেন, কেউ কথা রেখেছেন, আবার কেউ হয়তো কথা রাখবার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন নাই। আমাদের কামাল ভাই অবহিত করলেন যে 30 তারিখে দলের কার্যনির্বাহী পরিষদ সেই জায়গার সেই সিদ্ধান্তের জায়গাটা তৈরি হতে পারে। কামাল ভাই যদিও ব্যাখ্যা দিয়েছেন, তারপরেও বলছি যে আসলে যিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, দলের প্রতীক নিচ্ছেন না, দলের মনোনয়ন নিচ্ছেন না, দলের কাছে আনুকূল্য চাচ্ছেন না, সহযোগিতা চাচ্ছেন না, তাকে আসলে আপনি নিবৃত করতে চাচ্ছেন কেন? তিনি তো আসলে স্বতন্ত্রভাবেই নির্বাচন করছেন, তার প্রতীকে নির্বাচন করছেন, তিনি লটারি করে যে প্রতীক পাবেন তাকেই করছেন আর কি। তো সেই জায়গাতে নতুন করে এটা কিন্তু আসলে তৈরি হলো যে সেই জায়গাতে নিবৃত করবার একটা জায়গা। দল যেহেতু দল মানে দলীয় আদর্শ, আসলে বিশ্বাস আস্থা থাকলে দলের নির্দেশনা সেই জায়গাগুলো তৈরি হতে পারে। কামাল ভাইকে এর আগেও বলছিলাম যে বাংলাদেশের 4 প্রজন্মের রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যে পারিবারিকভাবে তার দলের গাঁথুরি তৈরি হয়ে থাকে, এবং এই দলে একটা যে পরিবারে সক্রিয় রাজনীতি করে সেখানে ছাত্রলীগ থেকে শুরু করে আবার বড় শ্রমিক লীগ পর্যন্ত, কৃষক লীগ পর্যন্ত, মূল দল পর্যন্ত নেতা কর্মী সমান অধ্যায় থাকে আর কি। রাজনৈতিক অর্থাৎ পারিবারিক বলয়, সামাজিক বলয়, আসলে এই যে রাজনৈতিক দল, এই 4 প্রজন্মের রাজনৈতিক দল, সে এক বাড়িতে যদি 4টা নেতাও তো থাকতে পারে, হয়তো আছেও আর কি। তাদেরকে আসলে স্বজন বলে কি তার বিশেষ অধিকারকে আপনি আসলে লঙ্ঘিত করবেন? সেটি কি আসলে রাজনৈতিক নেতৃত্বের কাছে এক দফা বিবেচনার জায়গা তৈরি হতে পারে কিনা? সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে যেটা মনে হয়,
আমরা তো স্বশাসন চাই, স্থানীয় শাসন ব্যবস্থাকে জোরদার করতে চাই। বাংলাদেশের সংবিধান জন্ম থেকে সেই কথাটাকে বলছে। এই যে স্থানীয় শাসন ব্যবস্থাটাকে যদি জোরদার করতে হয়, তাহলে আসলে সেই জায়গায় এমপি সাহেবদের যাচ্ছে আসলে করায়ত্ত করার যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবস্থা রয়েছেন। এমপি তন্ত্রের কথা যেভাবে বলা হয়, আমি হয়তো কামাল ভাইকে বলছি না, কিন্তু আসলে এটি হচ্ছে ওভারঅল পরিস্থিতির কথা বলা হচ্ছে। সেই এমপি তন্ত্র, এমপি সাহেবরা কী করবেন? জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন, ভালো আইন করবেন, প্রচলিত আইন নিয়ে সমালোচনা থাকতে পারে সেটি নিয়ে তর্ক বিতর্ক যোগ করবেন, মানুষের বক্তব্য জাতীয় সংসদে তুলে ধরবেন, মানুষের উন্নয়ন এজেন্ডা, প্রত্যাশা, প্রাপ্তি, সেই যে মিল অমিলের ফারাকের যে জায়গা, সেই জায়গাগুলো আসলে প্রাণবন্ত বিতর্ক এবং আইনের অনুশাসন প্রয়োগের জন্য তাদের আসলে সর্বক্ষেত্রেই আসলে যে জায়গাটা কাজ করা দরকার, সেই জায়গায় অধিকতর মনোযোগী হলে আসলে এই উপজেলায় স্বজন করছেন, ভাই করছেন না মা করছেন, সেটি হয়তো গুরুত্বপূর্ণ হতো না। ইউনিয়ন পরিষদ অথবা যদি আমরা জেলা পরিষদেও যদি দেখি, অথবা যদি পৌরসভা যদি বলি, এই তো আমাদের সবচেয়ে ইউনিয়ন পরিষদে ও পৌরসভার কার্যকারিতা উপজেলার চেয়ে ক্ষেত্র বিশেষে অনেক বেশি। কারণ এই দুই চেয়ারম্যানদের কাছে, এই দুই মেম্বার বা কাউন্সিলরদের কাছে আমাদের অতিমাত্রায় যোগাযোগ হয়, এরপরে উপজেলার প্রসঙ্গে আসে। আর জেলা পরিষদের সাথে তো আসলে সাধারণ মানুষের খুব বেশি যোগাযোগ নেই, ভোটটাও দিতে হয় জনপ্রতিনিধিদের, এরকম একটা সেই জায়গাটা, সেই স্থানীয় শাসন, স্বশাসন, যোগ্য নেতা যাকে নির্বাচিত করা যেতে পারে, সেই জায়গাটার জন্য আইন বিধিবিধানের যদি কোনো ব্যত্যয় থাকে, এমপি সাহেবরা সেই জায়গায় যদি লড়াই করেন, সংগ্রাম করেন, জাতীয় সংসদে আইন কাঠামোর পুনর্বিন্যাস করে দেন, এবং সেইটিও হতে পারে আসলে আমাদের প্রাপ্তি প্রত্যাশার একটা জায়গা, সেই জায়গাটা সেখানে তৈরি করা যেতে পারে। সৌরভ ভাই বলছিলেন পত্রিকা ঘেটে দেখা গেল 38 জন আসলে বিএনপিরও বিদ্রোহ করেছেন, অর্থাৎ তারা সেই জায়গাতে যাচ্ছেন। আমাদের স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আসলে বর্জনের কাজটা বেশ কঠিন। যে আমলে কামাল ভাইরা আসলে মানে বিশ্ববিদ্যালয় জীবনের তুখোড় নেতা ছিলেন, এক দফা কিন্তু আসলে সেই নির্বাচন বর্জনটা, এরশাদের প্রথম দফা নির্বাচনটা প্রবল প্রতিক্রমে বর্জনটাকেই প্রতিরোধ করা সক্ষম হয়েছিল। তারপরে একটি জাতীয় সংসদের নির্বাচনের প্রাককালে একটি আসলে উপজেলা নির্বাচন হয়, কিন্তু এরপরে 91 সালে যে দেখা গেল যে বিএনপি ক্ষমতায় আসলো, তাদের এমপি, তাদের উপজেলা চেয়ারম্যানের মানে সংখ্যা তত্ত্ব এতই কম, এতই অল্প ছিল, তারা ওদের রাগ, গোসা, অভিমান অথবা অনুরাগে আসলে এটা বাতিল করে দিয়েছিলেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনীতিবিদরা যত বেশি সক্রিয় হবেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা দিতে হলে ওই মানুষগুলোই তো আসলে এলাকায় থাকেন, এলাকা থাকবার সেই জায়গাটাকেগুলো তৈরি হয়। যদিও হালা বলে আমরা দেখি মানুষ আসলে ঠাট্টার ছলে বলে প্রবাসী নেতা, এখন হয়তো বা অনেক উপজেলা চেয়ারম্যানকে ঢাকা শহরে পাওয়া যায়, কিন্তু সেই জায়গাগুলো যদি বন্ধ করে দিতে পারেন, যে উপজেলার চেয়ারম্যান তিনি স্থায়ী কাঠামো নিয়েই আসলে উপজেলায় বসবাস করবেন, পৌরসভার চেয়ারম্যান বসবাস করবেন, তিনি মানুষের সাথে কথা বলবেন, উন্নয়ন এজেন্ডার আসলে বাস্তবায়ন করবেন, সরকারের সাথে দান দরবার করবেন, বরাদ্দ বাড়াবেন, এবং উপজেলা প্রশাসন বলেন, পৌরসভা প্রশাসন বলেন, বা ইউনিয়ন পরিষদের কথা যদি বলেন, তাদের তো আসলে 29, 30, 35, 40 ধরনের কাজ রয়েছে, যে কাজগুলোর সাথে সবার সম্পৃক্ততা, অর্থাৎ সাধারণের সেই কাজগুলোতে আসলে আমার মনে হয় কামাল ভাইরা জাতীয় সংসদকে প্রাণবন্ত করতে পারলে মানুষের কাছে আরও বেশি এটা গ্রহণযোগ্য। সেই ক্ষেত্রে স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বউ, ছেলে মেয়ে আসলে কোনো আসলে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। বিষয়টা ওই রকম হয় না যদি আইনের এই স্তরবিন্যাসটা খুব বেশি জরুরি হয়ে যায় আর কি। কামাল ভাই, দর্শকের প্রশ্নের উত্তরটা আগে একটু যদি দিতেন। এটি পরে দিচ্ছি, আগে সৌরভ ভাই কিছু ভুল ইনফরমেশন দিচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে আমাদের নির্দেশ মানেনি। উনি হয়তো তখন দেশে ছিলেন না, পত্রিকাগুলো দেখেন বা মিডিয়া দেখেন। দ্বাদশ জাতীয় সংসদে নির্দেশ মানে এটা বলনি এই নির্বাচনে। এই তো এই না না, আমি তো আপনি 62 জন নির্বাচিত হয়েছে এটা বলছেন। আমি বলছি কি 62 জন। কারণ ভাই আমি ব্যাখ্যা দেই, না না, আপনার ব্যাখ্যা দেওয়ার কেন, আপনি যে ব্যাখ্যা দিয়েছেন আমি এটা দিলি, তারপরে আপনি যদি সময় পান দিয়েন। উনি 62 জন নিয়ে বলছে, আমার সুস্পষ্ট মনে আছে যে 62 জন স্বতন্ত্র নির্বাচিত হয়েছে দলেরই, কিন্তু নির্দেশ মানেনি। নির্দেশ না, আমি বলছি মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত, একই কথা তো। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মানে দলের সিদ্ধান্ত। মনোনয়ন বোর্ড কি? মনোনয়ন বোর্ড বঙ্গবন্ধু তার শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ড। সেই না, মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মানে, আপনি আমার কথার ভিতরে কথা দিন, আপনি মেসেজটা তো দিচ্ছেন জাতির সামনে, সেটি ঠিক না। কারণ আমরা এবার বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য, এবং জনগণ যাতে ভোট কেন্দ্রে যায়, যার ফলে আপনি শুধু আওয়ামী লীগের পদধারী ব্যক্তিরা নয়,
অন্যান্য সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেই সমস্ত লোকগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে, কোনো ধরনের দলের সমতুল্যে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য। যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নিত যে না, দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না, হতো না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার প্রতি আস্থা, বিশ্বাস আছে, এইটা বিশ্বাস আছে। এই নির্বাচনটাকে উৎসবমুখর পরিবেশ করার জন্য মনোনয়ন বোর্ড যাদেরকে মনোনয়ন দিয়েছে, তার বাইরেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা দলে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা কোনো ধরনের প্রতিবন্ধকতা করিনি এবং দলের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। নির্বাচন ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ মানুষ তার ভোট দিতে পেরেছে বলেই আপনি কোন আমলে ক্ষমতাসীন দলের মন্ত্রী নির্বাচনে হারছে? শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা সরকার প্রধান, নির্বাচন কমিশন নির্বাচন করছেন, ক্ষমতাসীন দলের 2 জন মন্ত্রী সহ 60 জন এমপি হেরেছেন। কে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, যারা গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করে, যাদের সাথে অনেকে মিলাতে চায় বঙ্গবন্ধু তনয়াকে। বঙ্গবন্ধু তনয়া একমাত্র যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন। ক্ষমতা হস্তান্তর পর জেনেছেন যে তত্ত্বাবধায়ক সরকার তাকে জিততে দেবে না। যদি তিনি মনে করতেন ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হতো না। বাংলাদেশ বিএনপির ব্যর্থতার কারণে, বিএনপির ভোট চুরি ভোট ডাকাতি করে নির্বাচনে জেতার যে প্রক্রিয়া শুরু করেছিল, তার কারণে 11 সরকার ছিল। ঠিক লতিফুর রহমানের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন, শেখ বঙ্গবন্ধু যদি সেটা না মানত, সেই নির্বাচন হতো না, আর একটা 11 সরকার হতো। কিন্তু শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। সাদাকে সাদা যারা বলে না, কালোকে কালো যারা বলে না, আমি মনে করি নিজের বিবেকের সাথে প্রতারণা করে। আর উপজেলা নির্বাচন, হ্যাঁ, যেটা ভাই যেটা বললে, প্রত্যেকটা ব্যক্তির নাগরিক অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক অধিকার আছে নির্বাচন করা। কিন্তু কেন? আমি আপনার সাথে একমত, আমি এমপি, এই এলাকায় এমপিত্ববাদ এইটা বঙ্গবন্ধুর তনয় বন্ধ করতে চাই। আমিও মনে করি এইটা বন্ধ করা উচিত। এমপি জনগণের প্রভু হবেন, এমপি জনগণের খাদেম হবে, সেবক হবে। আমি মনে করি আমরা যারা সংসদ সদস্য তাদেরকে বঙ্গবন্ধুর তনয় গণতন্ত্রের মানুষকে না, শেখ হাসিনার চোখের ভাষা বুঝে চলা উচিত। বঙ্গবন্ধুর তনয় যেমন বলেন, আমি প্রধানমন্ত্রী হতে আসিনি, আমি জনগণের সেবক এবং খাদেম হতে এসেছি, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে 24 ঘন্টার 19 ঘন্টা বঙ্গবন্ধুর তনয় পরিশ্রম করেন মানুষের জন্য, দেশের জন্য, সন্তানদের জন্য নয়, দেশের মানুষের জন্য পরিশ্রম করেন। আমি তার একজন কর্মী হিসাবে, সংসদ সদস্য, আমিও মনে করি যে আমি এমপি হয়েছি জনগণের সেবক হওয়ার জন্য, জনগণের খাদেম হওয়ার জন্য, আমার কর্তৃত্বর জন্য নয়, আমার ভাগ্য পরিবর্তনের জন্য। এইটা ভাবা উচিত, আমিও মনে করি। আর উপজেলা নির্বাচনে যেটা বলছেন, হ্যাঁ, আমরা কেন, কারণ নেত্রী কেন এই নির্দেশনা দিয়েছেন কাদের ভাইয়ের মাধ্যমে, আমাদের সাথে নেত্রীর কোনো কথা নেই, আমরা কাদের ভাইয়ের মুখ দিয়েই শুনেছি। আমার যেটা মনে হয়েছে, এটা ব্যক্তিগত, আমার মনে হয়েছে যে এটা স্বাভাবিক, এমপির সন্তান যদি নির্বাচন করে কিছুটা প্রভাবিত হয় এলাকা, সেই নির্বাচনে কিছু বিতর্ক ওঠে, সেই নির্বাচনে কিছু প্রশ্নবোধ ওঠে। বঙ্গবন্ধুর তনয় একটি প্রশ্নবিদ্ধ না হতে পারে, একটি সংঘাতমুক্ত নির্বাচন, একটি ভালো নির্বাচন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানকে ধারণ করেছেন বঙ্গবন্ধুর তনয়, স্লোগান উচ্চারণ করেছেন বঙ্গবন্ধুর তনয়। সেই স্লোগানের ভিত্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে জিয়া এরশাদ খালেদা জিয়ার হাত থেকে, এবং মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে বঙ্গবন্ধুর তনয়। এই কারণে এই নির্বাচনে যাতে সাধারণ দুঃসময়ের ত্যাগী কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। বা ধরেন একটা উপজেলায় একটা কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু সামাজিকভাবে সে একটা ভালো লোক, দুর্দিন আর দুঃসময় মানুষের পাশে দাঁড়ায়, সেই লোকটাও নির্বাচন করতে পারে। যার ফলে হয়তো এই দৃষ্টিকোণ থেকে যে এমপি মন্ত্রীদের সন্তান স্বজনরা যদি নিকটত্বের যদি নির্বাচন না করে, তাহলে কিছুটা হলে নির্বাচন প্রভাবমুক্ত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে এই কি হতে যাচ্ছে এখন পর্যন্ত যে কামাল বক্তব্য শেষ হয়েছে, তো কামাল বক্তব্য শেষ হয়েছে। প্রথমত হচ্ছে কামাল ভাই ভুলভাবে হয়তো আমার বক্তব্য কি বলে ব্যাখ্যা করেছেন। প্রথমত হচ্ছে যে আমি এটা বলি না যে জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে এই 62 জন নির্বাচন করেছে।
আমি বলেছি এই ৬২ জনকে দলীয় মনোনয়ন বোর্ড অধিকতর যোগ্য মনে করেই তাদের মনোনয়ন দিয়েছে, নৌকা দিয়েছে। আওয়ামী লীগ এবং নৌকা কিন্তু অবিভাজ্য, তারা নৌকা দিয়েছে। তো এই নৌকার বিরুদ্ধে লড়াই করে যারা জিতেছে, তাহলে দলের ওই ৬২ আসনে কি দলের সিদ্ধান্ত ভুল ছিল? এই প্রশ্নটি আমার। যদি ভুল না থেকে থাকে তাহলে তারা পরাজিত হলো কেন? মানে কামাল ভাই তার এলাকায় জিতেছেন না, শতভাগ প্রার্থী তো শতভাগ হবে না, শতভাগ যাবে না। 30 সেকেন্ড। আচ্ছা, দিতে হয়েছে কেন? নির্বাচন তো পরাজিত হতেই পারে। আচ্ছা, দিতে হয়েছে কেন? এটা নির্বাচন ফেয়ার হলে তো পরাজিত হবে, আচ্ছা, ভোট ডাকাতি করি নাই। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই স্বীকার করবেন, এর আগে কিন্তু কামাল ভাই বললেন যে বিএনপি কি চায় না, আওয়ামী লীগ কি চায়, কি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, 7ই মার্চ, 17ই এপ্রিল, 16ই ডিসেম্বর বা 26শে মার্চ, এ নিয়ে তো কোনো আপোষ হতে পারে না। আওয়ামী লীগ একটি নীতি আদর্শ কর্মসূচি আছে। তাহলে জাতীয় নির্বাচনে যারা নৌকা নিয়ে নির্বাচন করেছেন, তাদের নীতি আদর্শের থেকে যারা নৌকার বাইরে নির্বাচন করেছে তাদের নীতি আদর্শ কি ভিন্ন ছিল? হতে পারে না, কারণ আওয়ামী লীগেরই। তাহলে ব্যক্তির সঙ্গে ব্যক্তির লড়াই হয়েছে, নীতি আদর্শের সঙ্গে লড়াই হয় না। নির্বাচনে বহুদলীয় গণতন্ত্রে লড়াই হবে নীতি আদর্শের সঙ্গে। বিএনপি এই নীতি, এটি গণবিরোধী, এটি জনগণের কল্যাণের বিপক্ষে। সুতরাং আওয়ামী লীগের এই নীতি পক্ষেই তো আওয়ামী লীগ দাঁড়াবে। আর যে কথাটি বলছি, এই উপজেলা নির্বাচনে যদি এটি বিএনপি অংশ নিত, তাহলে এই কোনো কিছুই প্রয়োজন ছিল না। কোনো এমপির পুত্র দাঁড়ালো না, ভাই দাঁড়ালো, কোনো কিছুই হতো না। সমগ্র আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তি দিয়ে বিরোধীকে মোকাবেলা করত, আবার তারাও চাইতো তারাও জয়ী হতে। এটি উপজেলা নির্বাচনে যে বিষয়টি হলো, আপনি কি বলছিলেন? না, সময় শেষ। আচ্ছা, সময় শেষ। এখন আমরা একটি ভালো নির্বাচন, কারণ ভাই বলছে ভালো নির্বাচন হয়েছে, এখন সেটি কেউ বলবে ভালো হয়েছে, কেউ হয়নি, কিন্তু আমরা বহুদলীয় গণতন্ত্রে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য বলে মনে করি। আজকে ভারতে নির্বাচন হয়েছে এবং পত্রপত্রিকা, রাজনৈতিক বিশ্লেষণ আপনি দেখেছেন যে মোটামুটি সবাই ধরে নিয়েছে বিজেপি জিতবে। কিন্তু তারপর বিরোধী দল কি তাহলে বয়কট করেছে? তারা করেনি। তাহলে এমন একটা পরিবেশ, এবং করেনি কেন? যে জনগণ মনে করেছে যে তারা সেখানে তার ভোটাধিকার নিশ্চিত হবে। বিরোধী দলও মনে করেছে তার পক্ষে যারা, তারা তাকে ভোট দিবে এবং সেটি প্রতিফলন ঘটবে ফলাফলে। কিন্তু আমরা সেই অবস্থাটা করতে পারিনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপি একই কাজ করেছে। বিএনপি বিরোধী দলে আস্থা অর্জন করতে পারেনি। একদম সময় দিতে পারছি না তো ভাই। আচ্ছা তো ভাই, শেষ কথা, 30 সেকেন্ড একটু বসে, তারপর তো আচ্ছা তো ওর কাছে কি নিতে হবে? তাহলে 30 সেকেন্ড দিলাম। তো কয় মিনিট আছে? তো ভাই কয় মিনিট আছে? 1.5 মিনিট আছে। আপনি 30 সেকেন্ড একটু বলেন। দেন ভাই যেটা বলেছেন, আওয়ামী লীগ যখন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার যখন নির্বাচন কমিশন সহযোগিতা করছে, তখন থেকে কিন্তু বিএনপি নির্বাচনে আসে নাই। তাহলে কীভাবে বুঝবে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন ভালো হবে না? আপনি 14 সালে শুরু হয়েছে, 14 সালে তো চেষ্টা করছে, কিন্তু বিএনপি নির্বাচনে আসে নাই। নির্বাচনে এসে না প্রমাণ করতে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না। 2018 সালে বুকে হাত দিয়ে বলে তো সোহরাব ভাই তারা নির্বাচন করছে কিনা? না, কারণ এই যুক্তি ঠিক আছে, নির্বাচন এসেই প্রমাণ করতো। আবার সেই নির্বাচনে আসার পরিবেশটাও থাকতে হবে। পরিবেশ ছিল, সেইটা বলতে পারেন। পরিবেশ না থাকলে বর্জন করতে। তো ভাই একদম ভাই, আমি তো কিছুটা আমি চাই যে গ্রহণযোগ্য একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করুক। কামাল ভাইয়ের বক্তব্যের ওই অংশটাকে যুক্ত করতে চাই যে এমপিত্ববাদমুক্ত স্থানীয় সরকার চাই, এবং স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিবেন তারা যেন সাধারণ মানুষের আবেগ, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে তাদের স্থানীয় প্রশাসন যাতে পরিচালিত করুক। এই কাজগুলো নিশ্চিত করার দায়িত্ব কিন্তু কামাল ভাইদের, যারা এমপি হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, সরকারের প্রতিনিধিত্ব করছেন। এই 3টা কাজ আসলে ওনারাই করবেন এবং ওনাদের আসলে দৃঢ়তা প্রয়োজন, সেই প্রত্যাশা করি আর কি। জি, আমরা প্রত্যাশা করি সেই তেমনই একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।